নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মণিপুরে জঙ্গি হামলায় নিহত বাঁশবেড়িয়ার নীতিশ দাস। তৃণমূলের পদত্যাগে ভেঙে গেল চন্দননগর পুর বোর্ড। আসছি বিস্তারিত খবরে। মণিপুরে জঙ্গি হামলায় প্রাণ হারালেন হুগলির বাঁশবেড়িয়ার ট্রাক চালক নীতিশ দাস। শুক্রবার নিরাপত্তা বাহিনীর কনভয়ে থাকা ট্রাকে পাহাড় থেকে গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নীতিশবাবু। পরিবারে শোকের ছায়া। মণিপুরে জঙ্গি হামলায় প্রাণ হারালেন হুগলির বাঁশবেড়িয়ার ট্রাক চালক নীতিশ দাস। বছর 62 নীতিশ নিরাপত্তা বাহিনীর কনভয়ের ঘেরাটোপে থাকা একটি ট্রাক নিয়ে যাচ্ছিলেন। সে সময় পাহাড়ের উপর থেকে কুকি জঙ্গিরা ওই কনভয় লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি লাগে নীতিশের গায়ে। ঘটনার খবর জানার পরই শোকের ছায়া ত্রিবেণীর কাঁঠালতলার বাড়িতে। পরিবারের একমাত্র রোজগেরের সদস্যকে হারিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তার ছেলে মেয়ে। দিলাম যে দেখ তোর সঙ্গে কথা বলবে, তখন ও কথা বলতে ও বলছে কি হয়েছে, তখন ও বলছে যে আপনার বাবার গুলি লেগেছে, আপনি শক্ত হন, আপনার ভেঙে পড়বেন না। তখন আমি বলছি, বারবার বলছি ভালো আছে, যে গুলি লাগতে পারে তো অসুস্থ, হসপিটালে আছে না ভালো আছে। তখন বলছে না আপনি শক্ত হন, শুধু এক কথাই বলছে আপনি শক্ত হন। তারপরে অনেকক্ষণ বাদে বলছে বাবার কোথায় গুলি লেগেছে, তখন বলছে বাবার গুলি লেগেছে 4-5টা গুলি লেগেছে, কোথায় লেগেছে ঠিক বলতে পারছি না, স্পটে ডেড হয়ে গেছে। তখন ও নিজেই মুখে বললো যে চাওয়াটা এটাই যে আমাদের আর মানে রোজগার করার মতো কেউ নেই। আমার দাদা অসুস্থ, বাবা ড্রাইভার, যা হোক করে আমাদের চলতো। আপনারা যদি একটু দেখেন তাহলে খুবই উপকার হয়। আমাদের মাথার উপর হাত বলতে আর কিছুই নেই। বাঁশবেড়িয়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীতিশ দাস দীর্ঘদিন ধরেই ট্রাক চালিয়ে সংসার চালান। বছরখানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তার স্ত্রী। এরপর থেকে ছেলে ও মেয়েকে নিয়েই চলছিল তার সংসার। পরিবারের সবচেয়ে বড় চিন্তার কারণ নীতিশের ছেলে। 2017 সাল থেকে তিনি প্যাঙ্ক্রিয়াইটিসের জটিল রোগে ভুগছেন। পেটে পাইপ বসানো অবস্থায় চিকিৎসা চলছে। ছেলের চিকিৎসার পিছনে ইতিমধ্যেই বহু টাকা খরচ করেছেন নীতিশ। ফলে পরিবারের আর্থিক অবস্থাও দুর্বল হয়ে পড়েছিল। কিশোর বয়স থেকেই স্টিয়ারিং হাতে তুলে নিয়েছিলেন নীতিশ। জীবনের অধিকাংশ সময় কেটেছে ট্রাকের চাকার সঙ্গেই। পরিবারের দাবি, প্রায় 6 মাস আগে শেষবার বাড়ি এসেছিলেন তিনি। ট্রাক চালিয়ে সংসারের সব দায়িত্ব বহন করতেন। শনিবার নীতিশের বাড়িতে দেখা করতে আসেন এলাকার বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। তিনি সব রকম সাহায্যের আশ্বাস দেন ওই পরিবারকে। আমরা পরিবারের সমস্ত খবর জানার পর আমরা সরকারিভাবে ওটা আমি ডিএমকে জানাই এবং মুখ্যমন্ত্রী দপ্তরে আমি ওটা পাঠাই এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই ঘটনায় মর্মাহত এবং দুঃখ প্রকাশ করেছেন। তার সাথে সরকারিভাবে আমাদের ডিএম সাহেব, হুগলির ডিএম সব রকম সহযোগিতাও করেছেন। এই ডেড বডিটা যত শীঘ্র আমরা আনার ব্যবস্থা করা যায় তার জন্য আমাদের সব কিছু প্রসেস চলছে। ওখানে পুলিশের সাথে যোগাযোগ হয়েছে। অলরেডি আমরা আজকেই পোস্টমর্টম হবে এবং আজকেই যাতে সত্তর ডেড বডি ওখান থেকে আনার ব্যবস্থা করানো যায় সেই নিয়ে আমি যথাযথ ডিএম সাহেবের সঙ্গে কথাও বলেছি। নীতিশের ভাইয়ের বক্তব্য, অবিলম্বে মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে কঠোর পদক্ষেপ করতে হবে। হস্তক্ষেপ করা তো উচিতই, ড্রাইভারদের সিকিউরিটি দেওয়া উচিত, ড্রাইভার তো ফুল সিকিউরিটি দেওয়া উচিত। ওখানে শুনলাম যে ওখানে ড্রাইভাররা সব স্ট্রাইক করে দিয়েছে। ওখানে ড্রাইভাররা এই ঘটনাটা হওয়ার পরে আজকে থেকে পুরো স্ট্রাইক। ওখানে মানে গভর্নমেন্টে ওখানকার লোকজন যারা আছে ড্রাইভাররা বলছে যে আমরা পুরো স্ট্রাইক করে দিয়েছি, গাড়ির চাকা ঘুরবে না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করুন, করতে হবে। যারা বাইরে থাকে তাদের তো এই কি বলবো, তার কিভাবে যে রয়েছে ওখানে যে কল্পনা করার বাইরে, ওরা বলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুরসভায় গিয়ে অশান্তি ও কিছু সরকারি নথি নিখোঁজের অভিযোগে গ্রেফতার হলেন ভদ্রেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান ও তেলেনীপাড়ার তৃণমূল নেতা ফিরোজ খান। ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খান গ্রেপ্তার। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। ভদ্রেশ্বরের তেলেনীপাড়া এলাকার তৃণমূল নেতা ফিরোজ
2022 সালে পুরভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন। এরপরেই তাকে ভাইস চেয়ারম্যান করা হয়। চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের আস্থাভাজন ছিলেন ফিরোজ। তেদেনীপাড়ায় অশান্তি পাকানো গত দিন দুয়েক আগে ভদ্রেশ্বর পুরসভায় গিয়ে ঝামেলায় ওই তৃণমূল নেতা যুক্ত ছিলেন বলেও অভিযোগ। পুরসভার বেশ কিছু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুরসভা সূত্রে খবর। সে সমস্ত বিষয়েও সন্দেহের তীর ফিরোজের দিকেই। পুরসভা থেকেই ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার দুপুরে ফিরোজ খানকে থানায় ডেকে পাঠায় পুলিশ। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ায় মিছিল করলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। শনিবার বিকেলে জোড়াঘাটের বঙ্কিম ভবনের সামনে থেকে শুরু হয়ে পিপুলপাতি মোড়ে শেষ হয় মিছিল। জ্বালানি তেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। শনিবার বিকেলে তিনি শহরের জোড়াঘাট বঙ্কিম ভবনের সামনে থেকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল বের করেন। মিছিলে তৃণমূলের নেতা কর্মীরা যোগ দেন। বুকে প্রতিবাদী পোস্টার ঝুলিয়ে দলীয় পতাকা হাতে মিছিলে অংশ নেন সকলে। বিধানসভা নির্বাচনের দলের ভরাডুবির পর থেকেই বহু জায়গাতেই তৃণমূলের নেতা কর্মীদের দেখা মিলছে না। সেখানে অসিত মজুমদার প্রতিনিয়তই কর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন। এই দিনের মিছিল তারই অঙ্গ। এই মিছিল শেষ হয় পিপুলপাতির মোড়ে এসে। অসিত মজুমদার বলেন, 34 বছর বিরোধিতা করেছি, আবারও করব। বিরুদ্ধে করেছি, আবার করব। অন্যায়ের সঙ্গে আপোষ করব না। আর এই যে সাম্প্রদায়িক শক্তি, যারা ভারতের সংবিধান মানে না, যারা মানুষকে ধাপ্পা দিয়ে ক্ষমতায় এসছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আজকে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এক সপ্তাহে 4 বার দাম বেড়েছে পেট্রোল, ডিজেলের। আমরা পদযাত্রা করছি, পিপুলপাতি মোড় পর্যন্ত যাব। বাধা এলে আমরা 34 বছর বাধা পেরিয়ে এসেছি। বাধা কিভাবে রুখতে হয় সেটা আমরা জানি। মিছিল শেষ হতেই সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রতিবাদে পিপুলপাতিতে অবরোধ করেন অসিত মজুমদার। প্রায় 20 মিনিট পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজকে সকালে বেলেঘাটে গিয়েছিলেন এবং তারপর বিকেলে সোনারপুর গিয়েছেন কর্মীদের পাশে দাঁড়াতে, ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে, অত্যাচারিত কর্মীদের পাশে দাঁড়াতে। সেখানে বিজেপি সাংগঠনিক কায়দায় জমায়েত করে অভিষেক ব্যানার্জিকে হেনস্থা করছে। তার উপর ইট ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, জুতো ছেঁড়া হয়েছে, জীবনে মেরে ফেলার জন্যে পাথর পর্যন্ত ছোড়া হয়েছে। আমরা এর প্রতিবাদে শান্তিপূর্ণ রাস্তা অবরোধ করছি। বিজেপির এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। সরকারি গোডাউন ও কৃষি বিপণন ব্যবস্থা সক্রিয় করতে বৈদ্যবাটিতে বৈঠক করলেন পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার নেতাজি সুভাষ ট্রেনিং ইনস্টিটিউটে রাজ্যের বিভিন্ন জেলার কৃষি ও বিপণন আধিকারিকের সঙ্গে আলোচনায় তিনি বসেন। বৈদ্যবাটির দিল্লি রোড সংলগ্ন এলাকায় রয়েছে নেতাজি সুভাষ ট্রেনিং ইনস্টিটিউট এগ্রিকালচার মার্কেটিং। শনিবার সেখানেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আসেন। কৃষি দপ্তরের অধীনস্থ ওই অফিসের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে বেশ কিছু গোডাউন ও দোকানও এতদিন খোলা হয়নি, সে বিষয়েও খোঁজ খবর নেন পঞ্চায়েত মন্ত্রী। পাশাপাশি দপ্তরে কর্মীদের অভাব রয়েছে কিনা সে বিষয়েও খোঁজ খবর নেন দিলীপ ঘোষ।
মেনলি এগ্রিকালচার আর মার্কেটিং ডিপার্টমেন্টের মিটিং ছিল। বিভিন্ন জেলা সেক্রেটারি এসেছিলেন। একাধিক মার্কেট আমাদের আছে সারা পশ্চিমবাংলায়। আমরা ট্যাক্স নিই সেখান থেকে, এবং সেই ট্যাক্সে ডিপার্টমেন্টের খরচাপত্র, বেতন চলে। তো একটা বড় বড় অ্যাসেট তৈরি হয়েছে, গোডাউন, হাজার হাজার স্টল, তার মধ্যে অনেকগুলো অব্যবহৃত আছে। তো ধরুন 450, 550 এরকম গোডাউন আছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে 25-30% আনইউজড আছে, অনেক বছর বন্ধ। মার্কেটও তৈরি হয়ে গেছে, উদ্বোধনী হয়নি, 4-5-7 বছর পড়ে আছে, ওটা খরচা হয়েছে। প্রায় 1600 কাছাকাছি স্টল আছে, তার মধ্যে 450 কাছাকাছি ইউজই হয়নি, এখনো দেওয়াই হয়নি বিভিন্ন কারণে। এই ব্যাপারে কথাবার্তা হলো, যেখানে হয়তো ভাড়া যাচ্ছে না, স্থানীয় বেকার যুবকদের বা সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে আমরা বলবো যে আপনারা এখানে এসে ব্যবসা করুন, কিছু দিতে হবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে তৃণমূলের পদত্যাগে ভেঙে গেল চন্দননগর পুর বোর্ড। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ,
বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয়। যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের পদত্যাগে ভেঙে গেল চন্দননগর পুর বোর্ড। বৃহস্পতিবার 5 জন কাউন্সিলরের পদত্যাগের পর শুক্রবার রাতে মেয়র রাম চক্রবর্তী সহ বাকি 26 জন কাউন্সিলর ইমেলে পুর কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দেন। চন্দননগর পুরসভায় তৃণমূলের গণপদত্যাগ, ভেঙে গেল পুর বোর্ড। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর চন্দননগর পুরসভায় টালমাটাল অবস্থা চলছিল। বৃহস্পতিবার তৃণমূলের 5 পুর সদস্য পদত্যাগ করার পর শুক্রবার রাতে মেয়র রাম চক্রবর্তী সহ দলের বাকি 26 জন কাউন্সিলরও ইমেলের মাধ্যমে পুর কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর ফলে 33 আসন বিশিষ্ট চন্দননগর পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ড কার্যত ভেঙে গেল। বর্তমানে পুরসভায় শুধুমাত্র সিপিএম এর 2 কাউন্সিলর পদে বহাল রইলেন। তৃণমূলের পদত্যাগপত্রের জেরে পুর প্রশাসনের ভবিষ্যৎ নিয়েই জল্পনা শুরু হয়েছে। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে মেয়র রাম চক্রবর্তী বলেন, মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছেন, তবুও আমরা পুর প্রতিনিধি হিসাবে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু নতুন সরকার সেটি চাইছে না, কোনো কাজ করা যাচ্ছে না। চালু প্রকল্পগুলির কাজও অর্থের অভাবে বন্ধ হয়ে গিয়েছে। অডিটের আগে কোনো অর্থ ছাড়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পুরসভার চেয়ারে বসে থেকে কি করব, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে আমাদের আজকে 25 জন অলরেডি। বিষয়টা হচ্ছে আমরা দেখলাম যে ভোট পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আমাদের বিধানসভা যে নির্বাচন, তারপরে আমাদের মানুষের যে রায় সেটা আমাদের বিরুদ্ধেই গেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তথাপি আমরা মনে করেছিলাম দেখুন নির্বাচনে তো জিত আছে, আমরা এর আগেও আমাদের ভালো দেখেছি, তবুও আমরা ভেবেছিলাম যে নতুন সরকার আসলে তাদের নিশ্চয়ই কাজের গতি থাকবে। আমরা যেভাবে মানুষের কাছে দায়বদ্ধ পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আমরা দেখলাম বিষয়টা আমরা দেখছিলাম, যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পৌর দপ্তর, আমাদের রাজ্য সরকারের যে পৌর দপ্তর, সেই দপ্তর থেকেও একটা নির্দেশনামা দেওয়া হলো যে আমাদের অর্থকরী ব্যাপারে একটা অডিট হবে, তারপরে কোনো অর্থ আমরা ব্যয় করার আমরা স্বাধীনতা পাবো। এক্ষেত্রে আমরা দেখছি ন্যূনতম যে খরচ করার মতো স্বাধীনতা আমাদের চন্দননগর পৌর নিগমের এই মুহূর্তে নেই। এবং আমরা মানুষের কাছে দায়বদ্ধ যে এর আগের বোর্ডের যে আবাসের কাজ, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান, যে কাজগুলো স্যাংশন হয়ে গেছে সেই কাজগুলো, এবং পথশ্রী যে কাজ বা আরও যে ডেভেলপমেন্ট পার্ট উন্নয়নমূলক যে কাজ যেগুলো অলরেডি স্যাংশনড অ্যাপ্রুভড, সেই কাজগুলো কোনো ঠিকাদারি করতে চাইছেন না। কারণ একটাই, যে তাদের অর্থ পাওয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে, যেগুলো অনিশ্চয়তা আছে। তো আমরা দেখছি যে আমরা থেকেও, আমরা যারা কাজ করতে চাই, আমরা যারা পৌরসভায় আমাদের দীর্ঘদিন ধরেই আমরা আছি কাউন্সিলর হিসেবে, বা কখনো মেয়র হয়েছি, কখনো অফিসার লিডার হয়েছি, আরও যারা আছেন সকলেই আছেন দীর্ঘদিন ধরে কাউন্সিলর হিসেবে। আমরা আমাদের
যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেটা আমরা পালন করতে কিন্তু ক্ষমতা থেকে পারবো না। তাই আমাদের সেখানে থেকে যদি সাধারণ মানুষের কাজে আমরা ব্যবহৃত না করতে পারি, ব্যবহৃত না হতে পারি, বিশেষ করে পৌর পরিষেবার ক্ষেত্রে, তাহলে তো আমাদের থাকার যৌক্তিকতা আছে বলে মনে হয় না। যে আমরা হয়তো নিজের পদটাকে আটকে ধরে থাকবো, মানুষ কিন্তু তারা জবাবদিহি করবে যে আপনারা আছেন, কেউ কাউন্সিলর, কেউ এমআইসি, কেউ বোর্ড চেয়ারম্যান বা কেউ মেয়র, তো আপনারা কাজই যেখানে করতে পারছেন না বা আপনাদের যদি কোনো ক্ষমতাই নেই তারা আছেন। এইভাবে তবুও ভেবেছিলাম হয়তো পরবর্তী ক্ষেত্রে মানে একটা পরিবর্তন আসতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু কিছু বুঝতে পারলাম না। তাই আমরা গত পরশু পর্যন্ত অপেক্ষা করেছি, গতকালও দেখলাম যে কিছু আমাদের সেরকম কিছু নেই। তাই আমরা চিন্তাভাবনা করলাম যে বোর্ড হিসেবে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা প্রত্যেকেই পদত্যাগ করব, তারপর মানুষের যারা আছে আগামী দিনে। অন্যদিকে মহকুমা প্রশাসনের এক কর্তা জানান, কাউন্সিলরদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তা রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। চন্দননগর পুরসভায় তৃণমূলের এই পদত্যাগপত্রের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কুন্তিঘাটের কেশর মোড়ে রেয়ন কারখানায় শ্রমিক অসন্তোষ, কাজ ও বেতন নিয়ে বিক্ষোভ, গেটে গাড়ি আটকে প্রতিবাদ। কুন্তিঘাটের কেশরাম রেয়ন কারখানায় আবারও শ্রমিক অসন্তোষ, গাড়ি আটকে বিক্ষোভ কারখানার গেটে। শ্রমিকদের অভিযোগ, কারখানার শ্রমিকদের কাজ না দিয়ে বাইরে থেকে ঠিকাদার মারফত লোক নিয়ে এসে কাজ করানো হচ্ছে, অথচ কারখানার শ্রমিকরা কাজ পাচ্ছেন না। যেটুকু কাজ হচ্ছে তারও পারিশ্রমিক দিতে টালবাহানা করছে কর্তৃপক্ষ। এরই প্রতিবাদ করায় আগে 5 জন শ্রমিককে বসিয়ে দেয় কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে আজ কারখানা গেটে জড়ো হন শ্রমিকরা। তাদের দাবি, নতুন করে চুক্তি করতে হবে, সরকার নির্ধারিত মজুরি দিতে হবে, মাসে পর্যাপ্ত কাজ দিতে হবে। কাজ করি, আমাদের এরকম হয়েছে কোনো মাসে 3 দিন 4 দিনে হয়েছে, আর 7-8 দিন এরকমই কাজ হয়, আর 8-9 দিনের বেশি তো কাজ যায় না। হয়তো 2-3 মাস হয়, 10 দিন এরকম যায়। 11 বছর ধরে কাজ করছি, এরকমই চলছে। গেটে কি ডেলি আসতে হয়? হ্যাঁ, একদিন আসতে, অ্যাবসেন্টের কাজ করে নেবে, টাকা দেবে। আমাদের ওখানে মাল বিক্রি করে নিয়ে চলে গিয়ে কন্ট্রাক্টর লেবারকে দিয়ে বাইরে কাটাবে বলছে। সেটাই আমরা চাইছি না, আমাদের বদলিরা ভাইরা কাজ করে, ওদের যাতে কাজ হয় তার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের 5 জন শ্রমিক ভাইকে সাসপেন্ড করে দিয়েছে। কবে সাসপেন্ড করে? আজকে সকালে মর্নিংয়ে। কেন করে? মাল কাটিং হবে আমরা বলেছিলাম, ওরা মেশিন লাগিয়েছিল, আমার মেশিনটা তুলে নিয়ে চলে গেছে, আর মালগুলো নিয়ে যেতে চাইছিল, আমরা বাধা দিয়েছি। ম্যানেজমেন্টের সঙ্গে বসেছিল, আলোচনা হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট ওর সহযোগিতাই করছে না কিছু। যদিও এ বিষয়ে এদিন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জরায়ু ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে শুরু হলো HPV টিকাকরণ কর্মসূচি। রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কিশোরীদের টিকা দেওয়া হবে। হুগলি সহ রাজ্যের সব জেলা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ টিকাকরণ কেন্দ্র চালু হয়েছে। জরায়ু ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো HPV টিকাকরণ কর্মসূচি। এই উদ্যোগের মূল লক্ষ্য কিশোরী ও তরুণীদের মধ্যে জরায়ু ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিষেধক টিকার মাধ্যমে ভবিষ্যতের ঝুঁকি কমিয়ে আনা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হুগলি জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও চালু করা হয় বিশেষ HPV ভ্যাকসিন সেন্টার। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে আরও বেশি সংখ্যক উপভোক্তাকে এই কর্মসূচির আওতায় আনা হবে। এদিন চুঁচুড়া হাসপাতালে ছিলেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদেরি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। ऑनरेबल चीफ मिनिस्टर गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल जो प्रोग्राम लॉन्च हुआ है HPV को लेके, बेसिकली सर्वाइकल जो कैंसर है, इट इज़ द सेकेंड मोस्ट इम्पॉर्टेंट कैंसर अफेक्टिंग द वीमेन। तो इसका बेसिकली पर ईयर अराउंड 6 लाख महिलाएं जो है इसकी वजह से डेथ होती है। तो इसका जो एज ग्रुप अभी वेस्ट बंगाल में है दैट इज़ बिटवीन 14 and 15। ये एडमिनिस्टर डोज होगा, एक टाइम डोज होगा। तो इसमें ऑलरेडी सरकार ने विभिन्न जगह पॉइंट्स ऑलरेडी है जहां पर ये व्यवस्था है। आज हुगली ज़िला में 8 जगह ये व्यवस्था है जहां पर आज ये वैक्सीनेशन एडमिनिस्टर हो रहा है। इससे जो हमारी जो यंग जनरेशन है तो उनमें जो ये जो कैंसर जो सीरियस एक इशू है इसको हम रोक सकते हैं। प्लस इसमें जो नारी शक्ति का भी एक इम्पोर्टेंट कंपोनेंट है वो इससे बेसिकली रिफ्लेक्ट होता है।
हम आशा करते हैं कि ये जो वैक्सीनेशन प्रोग्राम स्टार्ट हुआ है ये सक्सेसफुली कंप्लीट हो, प्लस किसी भी जगह इसके लिए कोई रेजिस्टेंस नहीं होनी चाहिए। এটা তো অনেকদিন আগেই সারা ভারতবর্ষে চালু হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার এটা চালু করতে দেয়নি, এটা আমাদের দুর্ভাগ্যের। কেন একটা যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, এখানে প্রায় সারা ভারতবর্ষে 6 লক্ষ আমাদের মাতৃশক্তি এই রোগে আক্রান্ত হয় এবং মারা যায়, যেটা একটা মানে বিরাট দুঃখজনক বিষয় ছিল। প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে এই ভ্যাকসিনটা সবার জন্য হোক, এজ গ্রুপটাও একদম 14 থেকে 15 বছরের মধ্যে, তো তাদের দিতে পারলে আগামী প্রজন্মের আমরা একটা বিরাট এই প্রজন্মকে আমরা সুরক্ষিত করতে পারবো। আগামী প্রজন্মকে আমরা সুরক্ষা দেওয়ার জন্যই এই বিশেষ ব্যবস্থা, সেটা আমাদের কেন্দ্রীয় সরকার আগেই করেছিল, রাজ্য সরকার তাতে পার্টিসিপেট করেনি। আমাদের সরকার এসছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আমরা একদম বলা যায় 1 মাসের মধ্যে আমাদের পরবর্তী প্রজন্মের মাতৃশক্তিকে সুরক্ষিত করতে এই যোজনা চালু হলো। এটা কমিউনিটি ভ্যাকসিন, সবাইকে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করলেন বিধায়ক তুষার মজুমদার। শনিবার বেলা 1টায় পঞ্চায়েত ভবনে মহিলাদের ফর্ম দেওয়ার পাশাপাশি প্রকল্প ও ফর্ম ফিল আপ করা নিয়ে সচেতন করেন তিনি। উপস্থিত ছিলেন ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। পান্ডুয়া সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করলেন বিধায়ক। উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। আজ শনিবার বেলা 1টা নাগাদ পান্ডুয়া সরাইতিন্না গ্রাম পঞ্চায়েত ভবনের মিটিং হলে এলাকার মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করেন বিধায়ক। ফর্ম বিতরণের পাশাপাশি উপস্থিত সকল মহিলাদের এই প্রকল্প সম্পর্কে অবগত করানো হয়। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার নামক জনমুখী প্রকল্পের আওতায় আনা হবে। এই প্রকল্পের মধ্য দিয়ে মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন। চলতি মাসে ব্যাপক সংখ্যক আসনে এ রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের প্রক্রিয়া এবং ইতিমধ্যেই 12 পাতার এই লম্বা ফর্ম ঘিরে তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে নানান প্রশ্ন। ফর্ম ফিল আপের প্রক্রিয়া দেখে বিরোধীদের কটাক্ষ, বিজেপি সরকার আদৌ মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার দিতে চায় না। এদিন সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতে এবং 3 নম্বরের 2 জায়গায় এলাকার মহিলাদের মধ্যে এই ফর্ম বিলি করলেন বিধায়ক তুষার মজুমদার। তুষারের দাবি, এর আগে লক্ষ্মীর ভান্ডারের নামে এ রাজ্যে বহু দুর্নীতি হয়েছে, সেই জায়গা থেকে যাদের অন্নপূর্ণা ভান্ডার প্রয়োজন তাদেরকেই দেওয়া হবে। তুষারের দাবি, এই ফর্মে কোনো জটিলতা নেই। আমাদের অন্নপূর্ণা ভান্ডারে আগে যে ফর্ম, সেই ফর্ম মানুষকে দেওয়া হচ্ছিল। পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েতও দিলাম। ওখানে আমাদের যে জয়েন্ট ভিডিও ছিলেন, পঞ্চায়েতের এক্সিকিউটিভ ছিলেন, সকলেই ছিলেন, সরকারি পদাধিকারী, তাদেরকে নিয়ে দেওয়া হলো। বহু মানুষ ছিল, মায়েরা এসেছিলেন এবং তিনটা বাজারেও অনেক দিদিরা এসেছিলেন, তাদেরকে সবাইকে দেওয়া হলো এবং তাদের টাইটেলটা বুঝিয়ে দেওয়া হলো কীভাবে কী করতে হবে। এবং কিছু ফর্ম আমরা নিজেরা, যারা যেমন ধরুন আমাদের যে বিএলও আছে, অঙ্গনওয়াড়ি কর্মী আছে, তাদেরকেও বলা হয়েছে, তারাও কিরকম সারা মানুষের সারা প্রচণ্ড ভালো, সবাই মানে স্বতঃস্ফূর্তভাবে যে বুঝতে পারছে যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার অনেক ভালো। কেন লক্ষ্মীর ভাণ্ডারে অনেক দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে পুরো লক্ষ্মী বেরিয়ে গেছে, গাদা গাদা, সেক্ষেত্রে জায়গাগুলো পুরুষ মানুষ লক্ষ্মী হয়ে গেছে। এই জায়গাগুলো খুব বাজে বিষয় হয়েছে। তো দুর্নীতির হাত থেকে পরিষ্কার স্বচ্ছ জায়গায় আসার জন্য মানুষ উৎসাহী, কারণ স্বচ্ছতার জন্যই ভারতীয় জনতা পার্টি জেনেছে, আর সেক্ষেত্রে স্বচ্ছতা তারা পাবে, তারা আশা করে। এদিন ফর্ম হাতে নিয়ে ইতি সমাদ্দার নামে স্থানীয় গৃহবধূ বলেন, সরকারকে আমাদের নথিপত্র দিতে কোনো আপত্তি নেই, সবই তো জেরক্স দেব। তিনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। কেন? শুধু তো লক্ষ্মীর ভান্ডার, এর জন্য এই ফর্মটা ফিল আপ হবে না। শুনেছি ওই আয়ুষ্মান ভারত, লোক গণনা, ঠিক আছে, সব কিছুই একসাথে হবে। জেরক্স দেব, এবার ওই তো দিয়েই তো প্রমাণিত হবে যে আমি ভান্ডার পাওয়ার যোগ্য কিনা,
আশা তো করছি। যদিও অনেক মহিলারাই আদৌ টাকা পাবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। উচ্ছেদের নোটিশ পেয়ে আতঙ্কে বাঁশবেড়িয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের রেললাইনের ধারের বাসিন্দারা। রেলের তরফে 11ই জুন 2026-এর মধ্যে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর এলাকাবাসী সপ্তগ্রামের নবনির্বাচিত বিধায়ক স্বরাজ ঘোষের কাছে পুনর্বাসনের দাবি জানায়। বাঁশবেড়িয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের রেল লাইনের ধারে বসবাসকারী মানুষজন চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। রেলের পক্ষ থেকে সেখানে বসবাসকারী পরিবারগুলিকে আগামী 11ই জুনের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ হাতে পাওয়ার পর থেকেই আতঙ্কিত এলাকাবাসী। সপ্তগ্রাম বিধানসভার নবনির্বাচিত বিজেপির বিধায়ক স্বরাজ ঘোষের কাছে গিয়ে পুনর্বাসনের দাবি জানান এলাকাবাসীরা। বিধায়ক এলাকাবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিধায়ক তাদের আশ্বস্তও করেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন 6 তারিখে আমাদের কেন্দ্রের রেলমন্ত্রী আসছেন, সমস্ত বিধায়কদের নিয়ে এ বিষয়ে একটা মিটিং হবে। শুধু এটা আমাদের সপ্তগ্রামের নয়, চুঁচুড়াতেও হচ্ছে, হাওড়াতেও হচ্ছে, লিলুয়াতে হচ্ছে, যেখানে রেল যেখানে যেখানে আছে সেই সমস্ত এরিয়াতে সম্ভবত 254টা বিধানসভায় কোথাও না কোথাও সব জায়গাতে রেল পড়বে, একদেরকে নিয়ে মিটিং হবে। সেইখানে আপনাদের যে নোটিশ হয়েছে এই সমস্ত বিষয়ে আমি মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে টাইম নিয়ে আমি কথা বলবো। তারপর উনি তার ডিসিশন দেবেন, নিশ্চয়ই সিদ্ধান্ত দেবেন। ইতিমধ্যে আমরা হাওড়ার ডিআরএম যে আছেন ওনার সাথে কথা হয়েছে এবং সেন্ট্রালে যিনি অবজারভার আছেন, রেলটা যারা এখানে দেখাশোনা করেন সেন্ট্রাল থেকে, তাদের সাথে আমার কথা হয়েছে। এত তাড়াতাড়ি কোনো কিছু সিদ্ধান্ত হবে না, আপনারা নিশ্চিত থাকুন। আপনারা ভয়ের মধ্যে এইভাবে থাকবেন না, কারণ আমি দেখেছি মায়েরা বোনেরা যেভাবে কান্নাকাটি করছেন। আমারও যদি এখানে বাড়ি হতো আমিও সেম আপনাদের মধ্যে একই জিনিস করতাম। তাই আপনাদেরকে আশ্বস্ত করছি, যদি হয় সেটা আপনাদের ব্যবস্থা করে দিয়ে, কারণ পাট্টা জমি আছে, আপনাদের ধরুন যার কিছু নেই তাকে বলবে সরাতে, তাহলে তো পরিষ্কার হচ্ছে না জায়গাটা। যারা আপনাদেরকে এইভাবে সরাতে পারে না তারা তো আইন মানে দেওয়া হবে, সেখানে পারবে না করতে, আর এটা আমরাও করতে দেবো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 81%। বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। মণিপুরে জঙ্গি হামলায় নিহত বাঁশবেড়িয়ার নীতিশ দাস। তৃণমূলের পদত্যাগে ভেঙে গেল চন্দননগর পুর বোর্ড। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।